আজকে আমরা হিন্দু ম্যারেজ অ্যাক্টের একটি ইম্পর্টেন্ট সেকশন নিয়ে ডিসকাস করব, সেকশন 13B। সেকশন 13B এই সেকশনসটা ভীষণ ইম্পর্টেন্ট যারা লয়ের সেমিস্টার স্টুডেন্টস আছে তাদের জন্য, যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নেয় তাদের জন্য, ইভেন কি যারা লয়ে পাস করার পরে যারা কোর্টে প্র্যাকটিস করে প্র্যাকটিশনার তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই সেকশনসটা। দ্যাট ইজ ডাইভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট। মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে যে ডিভোর্স হয়ে থাকে সেটার যে প্রভিশনস আছে সেকশন 13Bতে আমরা ইন ডিটেলসে সেটাকে কিন্তু বেয়ারেট থেকে বোঝার চেষ্টা করব। ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট কথার অর্থ হাজব্যান্ড এবং ওয়াইফ যখন মিউচুয়ালি কনসেন্ট দিয়ে থাকে, যখন কনসেন্ট দিয়ে থাকে ডিভোর্সের জন্য, সেক্ষেত্রে ডিভোর্সটা কীভাবে হবে সেটাই সেকশন 13Bতে ডিটেলসে দেওয়া আছে। তো সেকশন 13B তার সাবসেকশন 1-এর মধ্যে কি দেওয়া আছে আমরা ফার্স্ট সেটাকে পড়ার বা বোঝার চেষ্টা করব। সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট। সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট কথার অর্থ কি? হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর অন্যান্য যে সমস্ত প্রভিশনসগুলি আছে সেগুলো ব্যতি রেখে অন্যান্য সেকশন যেমন সেকশন 13-এর মধ্যে ডিভোর্সের প্রভিশনস আছে, আমরা এখানে কিন্তু সেই ডিভোর্সের প্রভিশনসগুলো ডিসকাস করব না। তাহলে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর অন্যান্য যে সমস্ত প্রভিশনসগুলো আছে সেই প্রভিশনসগুলোকে বাদ দিয়ে বলছে এ পিটিশন ফর ডিসলিউশন অফ ম্যারেজ। একটা পিটিশন বা দরখাস্ত কিসের জন্য? ফর ডিসলিউশন অফ এ ম্যারেজ, একটা ম্যারেজকে ডিসলিউট করার জন্য। বাই এ ডিক্রি অফ ডিভোর্স, একটা ডিক্রি অফ ডিভোর্সের দ্বারা, একটা ডিভোর্সের রায়ের দ্বারা মে বি প্রেজেন্টেড, সেই পিটিশনটাকে প্রেজেন্ট করা যেতে পারে টু দ্য ডিস্ট্রিক্ট কোর্ট। তাহলে মিউচুয়াল ডিভোর্সের যে পিটিশন সেটা কোন কোর্টে ফাইল করা যায়? বেয়ার অ্যাক্টের মধ্যেই কিন্তু বলে দেওয়া আছে ডিস্ট্রিক্ট কোর্টে প্রেজেন্ট করতে হবে। কাদের দ্বারা? বাই বোথ দ্য পার্টিস টু এ ম্যারেজ। একটা ম্যারেজের যারা দুটো, বোথ পার্টিস মানে হাজব্যান্ড এবং ওয়াইফ যারা আছে ম্যারেজের, তাদের দুজনের দ্বারা, টুগেদার মানে একসাথে। তাহলে আমরা এখান পর্যন্ত কি দেখতে পেলাম? যে এ পিটিশন ফর ডিসলিউশন অফ ম্যারেজ, একটা ম্যারেজকে ডিসলিউট করার জন্য একটি পিটিশন বা দরখাস্ত বাই এ ডিক্রি অফ ডিভোর্স, একটি ডিক্রি অফ ডিভোর্সের দ্বারা একটা ম্যারেজকে ডিসলিউট করার জন্য যে পিটিশন মে বি প্রেজেন্টেড, সেটা উপস্থাপনা করা যেতে পারে টু দ্য ডিস্ট্রিক্ট কোর্টে বাই বোথ দ্য পার্টিস টু এ ম্যারেজ টুগেদার। ম্যারেজের যারা পার্টিস আছে তারা একসঙ্গে সেই পিটিশনটা ডিস্ট্রিক্ট কোর্টে প্রেজেন্ট করতে পারে একটা ডিক্রি অফ ডিভোর্সের মাধ্যমে তাদের ম্যারেজটাকে ডিসলিউট বা টার্মিনেট করার জন্য। বলছে হোয়েদার সাচ ম্যারেজ ওয়াজ সোলেমানাইজড, যদি সেই বিবাহটা সোলেমানাইজড হয়ে থাকে বিফোর অর আফটার দ্য কমেন্সমেন্ট অফ ম্যারেজ লজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। ম্যারেজ লজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এই একটা কমেন্সমেন্ট হওয়ার আগে অথবা পরে যদি সেই ম্যারেজটা সোলেমানাইজ হয়ে থাকে তো এই পিটিশনটা জয়েন্টলি কি করতে পারে না ফাইল করতে পারে ডিস্ট্রিক্ট কোর্টের কাছে। এবার কি বলছে? কোন গ্রাউন্ডে সেই পিটিশনটাকে প্রেজেন্ট করা যেতে পারে? বলছে অন দ্য গ্রাউন্ড দ্যাট, এই গ্রাউন্ডে যে they have been living separately for a period of 1 year or more। তাহলে হাজব্যান্ড এবং ওয়াইফ যে জয়েন্ট পিটিশনটা ডিস্ট্রিক্ট কোর্টে ফাইল করছে তাদের ম্যারেজটাকে ডিসলিউট করার জন্য, সেই পিটিশনটা ফাইল করার আগে কিছু গ্রাউন্ড এক্সিস্ট করতে হবে। সেই গ্রাউন্ডগুলো এক্সিস্ট করলেই তবে মিউচুয়াল ডিভোর্সের যে গ্রাউন্ড আছে মিউচুয়াল ডিভোর্সের জন্য সে আবেদন করতে পারে। নাম্বার 1 বলছে কি? দে হ্যাভ বিন লিভিং সেপারেটলি, হাজব্যান্ড এবং ওয়াইফ তারা সেপারেটলি বসবাস করছে ফর এ পিরিয়ড অফ 1 year, 1 বছর বা তার থেকে বেশি সময় ধরে তারা সেপারেটলি বসবাস করছে। এটা প্রথম গ্রাউন্ড থাকতে হবে। আর কি বলছে? দ্যাট মানে ওই গ্রাউন্ডের সাথে আরো কিছু গ্রাউন্ড আছে যেগুলো থাকতে হবে। দ্যাট দে হ্যাভ নট বিন এবেল টু লিভ টুগেদার, তাদের পক্ষে আর সম্ভব নয়, এবেল মানে তাদের পক্ষে আর সম্ভব নয়, কিসের জন্য? টু লিভ টুগেদার, একসঙ্গে বসবাস করা। তাহলে কোর্টকে তাদেরকে দেখাতে হবে যে তাদের পক্ষে আর সম্ভব নয় একসঙ্গে বসবাস করা। আর তৃতীয়ত কি দেখাতে হবে? দ্যাট দে হ্যাভ বিন মিউচুয়ালি এগ্রিড, হাজব্যান্ড এবং ওয়াইফ তারা মিউচুয়ালি এগ্রিড, তারা রাজি হয়েছে কিসের জন্য? দ্যাট দ্য ম্যারেজ শুড বি ডিসলভ, তাদের ম্যারেজটাকে ডিসলভ করার জন্য। তাহলে হাজব্যান্ড এবং ওয়াইফ যে জয়েন্ট পিটিশনটা ডিস্ট্রিক্ট কোর্টে প্রেজেন্ট করছে তাদের ম্যারেজটাকে ডিক্রি অফ ডিভোর্সের মাধ্যমে ডিসলিউট করার জন্য, মানে মিউচুয়াল ডিভোর্সের জন্য যে আবেদন করছে সেই আবেদনটা কখন করতে পারে? যদি সেকশন 13Bর সাবসেকশন 1-এ 3টে গ্রাউন্ডের কথা উল্লেখ করা আছে, সেই 3টে গ্রাউন্ড যদি এক্সিস্ট করে। নাম্বার 1 গ্রাউন্ড কি? যে তারা 1 বছর বা তার থেকে বেশি সময় ধরে যদি সেপারেটলি বসবাস করে থাকে। নাম্বার 2 গ্রাউন্ড কি? দে হ্যাভ নট বিন এবেল টু
লিভ টুগেদার, তাদের পক্ষে আর সম্ভব নয় একসঙ্গে বসবাস করার। 3 নম্বর গ্রাউন্ডটা কি, দ্যাট দে হ্যাভ বিন মিউচুয়ালি এগ্রিড, হাজব্যান্ড এবং ওয়াইফ তারা মিউচুয়ালি রাজি হয়েছে কিসের জন্য, দ্যাট দ্য ম্যারেজ শুড বি ডিজলভ, তাদের ম্যারেজটাকে ডিজলভ করার জন্য। এই 3টে কন্ডিশনস যদি ফুলফিল হয়, এই 3টে গ্রাউন্ড যদি এক্সিস্ট করে, তবে হাজব্যান্ড এবং ওয়াইফ কি করতে পারে, একটা জয়েন্ট পিটিশন প্রেজেন্ট করতে পারে ডিস্ট্রিক্ট কোর্টের কাছে তাদের ম্যারেজটাকে ডিজলভ বা টার্মিনেট করার জন্য। পিটিশন তো ডিস্ট্রিক্ট কোর্টের কাছে ফাইল করা হয়ে গেল, এবার ডিস্ট্রিক্ট কোর্টের কি কাজ আছে আমরা সেটা দেখব, আর পার্টিসদেরই বা কি করতে হবে সেটা আমরা দেখব। তাহলে কি লেখা আছে এবার আমরা একটু বোঝার চেষ্টা করব। সেকশন 13B এর সাবসেকশন 2 এর মধ্যে সেখানে কি দেওয়া আছে, দেওয়া আছে on the motion of both the parties made not earlier than 6 months after the date of the presentation of the petition referred to in subsection 1 and not later than 18 months after the said date. তাহলে সেকশন 13B সাবসেকশন 2 তে কি লেখা আছে, অন দ্য মোশন অফ বোথ দ্য পার্টিজ মেড নট আর্লিয়ার দ্যান 6 মান্থ, নট আর্লিয়ার দ্যান 6 মান্থ, 6 মান্থের আগে নয়, কবে থেকে, আফটার দ্য ডেট অফ দ্য প্রেজেন্টেশন অফ পিটিশন রেফার টু ইন সাবসেকশন 1। সাবসেকশন 1 এ যে পিটিশন প্রেজেন্ট করার কথা বলা আছে, পিটিশনটা প্রেজেন্ট করার পর থেকে 6 সপ্তাহ আগে পর্যন্ত কোর্টে কিন্তু ফার্দার আর কোনো প্রসিডিং হবে না। এই যে সময়কালটার মধ্যে হাজব্যান্ড ওয়াইফ চাইলেও কোর্টে ফার্দার প্রসিড করতে পারে না, মামলাটাকে কন্টিনিউয়াসলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোর্টকে বলতে পারে না। এই যে সময়কালটা আইনের ভাষায় সেটাকে বলা হয় কুলিং পিরিয়ড। এই কুলিং পিরিয়ডে হাজব্যান্ড এবং ওয়াইফকে থাকতে হয়, মানে কোর্টের কাছে মিউচুয়াল ডিভোর্সের পিটিশন ফাইল করার পর থেকে 6 মাস সময় পর্যন্ত কোর্ট কিন্তু ফার্দার এই পিটিশন নিয়ে আর কোনো প্রসিড করে না। এই সময়টা হাজব্যান্ড এবং ওয়াইফকে কিসের জন্য দেওয়া হয়, একটু রিথিঙ্কিং করার জন্য দেওয়া হয়, যাতে করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে দূরত্বটা সেটা ঘুচে গিয়ে রিকনসিলিয়েশনটা হয়ে যায়। সেই কারণের জন্য স্ট্যাটিউটরি এই 6 মাসের পিরিয়ড রয়েছে কুলিং পিরিয়ড, যে পিটিশনটা যেটা সাবসেকশন 1 অনুসারে প্রেজেন্টেশন করা হয়েছে তার পিটিশনটা ফাইল করার 6 মাসের আগে পর্যন্ত ফার্দার কোনো রকম প্রসিড এই পিটিশনটাকে নিয়ে করা হবে না। অ্যান্ড নট লেটার দ্যান 18 মান্থস, এটা ম্যাক্সিমাম 18 মাস পর্যন্ত কি করা যেতে পারে, এক্সটেন্ড করা যেতে পারে আফটার দ্য সেট ডেট, সেই তারিখ থেকে ম্যাক্সিমাম যেদিন থেকে পিটিশনটা প্রেজেন্ট করা হয়েছে তারপর থেকে ম্যাক্সিমাম 18 মাস পর্যন্ত এইটা কোর্ট সময়টাকে কি করতে পারে, স্টে করতে পারে, মানে কুলিং পিরিয়ডটাকে এক্সটেন্ড করতে পারে। ইফ দ্য পিটিশন ইজ নট উইথড্রন ইন দ্য মিন টাইম, এই সময়কালের মধ্যে যদি পিটিশনটা উইথড্র না করে নেয় পার্টিসরা, মানে পার্টিসরা যদি নিজেদের পিটিশনটাকে উইথড্র না করে ফার্দার প্রসিড করতে চায় যে না আমাদের মিউচুয়াল ডিভোর্সের পিটিশনটা কন্টিনিউ হোক, যদি সেটা হয়ে থাকে, দ্য কোর্ট শ্যাল, কোর্ট তখন কি করবে, অন বিং স্যাটিসফাইড, যখন কোর্ট নিজে ইটসেলফ স্যাটিসফাইড হবে, আফটার হিয়ারিং দ্য পার্টিজ, হাজব্যান্ড এবং ওয়াইফ তাদের দুজনের বক্তব্য শোনার পরে, অ্যান্ড আফটার মেকিং সাচ ইনকোয়ারি অ্যাজ ইট থিংস ফিট, যেটা কোর্টের ঠিক মনে হবে সেই ইনকোয়ারিটা করার পরে, তাহলে কোর্ট কি করবে, কোর্ট তখন কি করবে, যদি দেখে পিটিশনটাকে উইথড্র না করছে তখন কোর্ট কি করবে, দুটো পার্টিসের বক্তব্য শুনবে। সেই পার্টিসদের বক্তব্য শোনার পরে এবং নেসেসারি ইনকোয়ারি যেটা কোর্টের ঠিক মনে হবে সেই নেসেসারি ইনকোয়ারিটি করার পরে যদি কোর্ট ইটসেলফ স্যাটিসফাইড হয় কি, যে দ্যাট এ ম্যারেজ হ্যাজ বিন সোলেমানাইজড, তাদের মধ্যে একটা ম্যারেজ সোলেমানাইজড হয়েছিল। মিউচুয়াল ডিভোর্স করতে গেলে আগে তো কোর্টকে দেখতে হবে তাদের মধ্যে কোনো ভ্যালিড ম্যারেজ সোলেমানাইজড হয়েছিল কিনা, এই ব্যাপারে আগে কনফার্ম হতে হবে। তো কোর্ট ইনকোয়ারি করে দেখবে দ্যাট দ্য ম্যারেজ হ্যাজ বিন সোলেমানাইজড, একটা ম্যারেজ সোলেমানাইজড হয়েছিল কিনা, অ্যান্ড দ্যাট দ্য অ্যাভারমেন্টস ইন দ্য পিটিশন, এই অ্যাভারমেন্ট কথার অর্থ হচ্ছে স্টেটসমেন্ট, যে স্টেটসমেন্টগুলো রয়েছে সেই স্টেটসমেন্টের কথা এখানে বলা আছে, অ্যান্ড দ্য স্টেটসমেন্ট বা অ্যাভারমেন্টস ইন দ্য পিটিশন আর ট্রু, যে পিটিশনটা জয়েন্টলি ফাইল করা হয়েছিল তার মধ্যে যে সমস্ত স্টেটসমেন্ট বা অ্যাভারমেন্টস রয়েছে বা যে বিবৃতিগুলো রয়েছে সেগুলো সব সত্য, তখন কোর্ট কি করতে পারে, পাস এ ডিক্রি অফ ডিভোর্স, তখন একটা ডিভোর্সের ডিক্রি পাস করতে পারে, ডিক্লেয়ারিং, সেখানে ঘোষণা করতে পারে দ্য ম্যারেজ টু বি ডিজলভ, ম্যারেজটা ডিজলভ বা টার্মিনেট হবে উইথ এফেক্ট, যেটা কিনা কার্যকর হবে ফ্রম দ্য ডেট অফ দ্য ডিক্রি, ডিক্রির তারিখ থেকে। তাহলে কোর্ট কি করবে, যখন দেখবে হাজব্যান্ড এবং ওয়াইফ সেই পিটিশনটাকে যখন উইথড্র করছে না সেই সময়কালের মধ্যে, তখন কোর্ট কি করবে, একটা হিয়ারিং করবে, কাদের, যারা পার্টিজ আছে সেই পার্টিজদের বক্তব্যটা শুনবে। আর কোর্ট যদি মনে করে আফটার মেকিং নেসেসারি ইনকোয়ারি অ্যাজ ইট থিংস ফিট, অ্যাজ ইট থিংস ফিট মানে যখন কোর্ট মনে করবে ইনকোয়ারি প্রয়োজন আছে, সেই ইনকোয়ারিটা করার পরে যখন
কোর্ট ইটসেলফ স্যাটিসফাইড হবে, কোর্ট যখন স্যাটিসফাই হবে পার্টিসদের বক্তব্য শুনে নেসেসারি ইনকোয়ারি করার পরে এবং যে পিটিশনটা ফাইল করা হয়েছে তার মধ্যে যে অ্যাডভার্টাইজমেন্টস আছে সেইগুলোর সত্যতার ব্যাপারে যখন কোর্ট ইটসেলফ স্যাটিসফাইড হবে তখন কোর্ট কি করবে, পাস্ট এ ডিক্রি অফ ডিভোর্স, তখন একটা ডিভোর্সের ডিগ্রি পাস করবে। অ্যান্ড ডিক্লেয়ারিং, কোর্ট তখন ঘোষণা করবে কি, দ্য ম্যারেজ টু বি ডিজলভ, ম্যারেজটা ডিজলভ বা টার্মিনেট হবে। এই ম্যারেজটা যে টার্মিনেট হচ্ছে এটা কবে থেকে কার্যকর হবে, বলছে উইথ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ ডিক্রি, ডিক্রির তারিখ থেকে এই ডিক্রিটা কি হবে, কার্যকর হবে। এটাই গেল সেকশন 13B মিউচুয়াল ডিভোর্সের যে প্রভিশন সেটা। তাহলে একটা হাজব্যান্ড বা ওয়াইফ যদি মিউচুয়ালি কোনো একটা ডিভোর্স চাই বা মিউচুয়াল ডিভোর্স চাই সেক্ষেত্রে সেকশন 13B কি ডিটেলস প্রসিডিওর রয়েছে আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে সেটাকে জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন্স থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা চেষ্টা করবো প্রত্যেকের যে কোশ্চেন তার স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দেওয়ার মাধ্যমে তোমাদেরকে স্যাটিসফাই করার। আজকে এখান পর্যন্তই থাকবে।